যে কোনো মূল্যে নির্বাচন আদায়ের ঘোষণা বিএনপির। ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে সংকট কাটার আশা, লেভেল প্লেইং ফিল্ড না হওয়ার অভিযোগ জামায়াতের। জুলাই ঘোষণাপত্রের জন্য ৫ আগস্ট পর্যন্ত আলটিমেটাম এনসিপির। অভ্যুত্থানের স্বীকৃতি আদায়ে ৩ আগস্ট দলে দলে ঢাকায় আসবে জনতা, জানালেন হাসনাত। সব বিষয়ে একমত হতে চাপ নেই ঐকমত্য কমিশনের, জানালেন আলী রিয়াজ। ভিন্ন মত এলে সংশোধন হচ্ছে প্রস্তাব। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই। বিচার চলতে কোনো বাধা নেই জানালো প্রসিকিউশন। সাইফ পাওয়ারটেকের জনবল দিয়েই নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় নৌবাহিনী। ব্যবস্থাপনার পরিবর্তনে খুশি ব্যবহারকারীরা। শুনছিলেন শিরোনাম। স্বাগত। এখন দুপুরে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি মেহরিন আনি। শাফিন, ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে এমন প্রত্যাশা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে সিলেটে হযরত শাহজালাল মাজার জিয়ারতের পরে কিন্তু তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সেখানে উল্লেখ করেছেন যে নির্বাচন যে উল্লেখিত সময়সীমা দেওয়া হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে না হলে প্রয়োজনে আন্দোলনে নামতে পারে বিএনপি। এ নিয়ে আমাদের হাতে রয়েছে প্রতিবেদন, দেখব। শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটের দোয়া মাহফিলের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, যেখানে অংশ নিতে সিলেটে দলের কেন্দ্রীয় নেতারা। সকালে হযরত শাহজালাল ও শাহপরান রহমাতুল্লাহ আলাহির মাজার জিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির আশা অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি মাসের মধ্যেই জাতীয় নির্বাচনের আয়োজন করবে, যার মাধ্যমে দেশে ভোট ও গণতন্ত্র ফিরে আসবে। আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ যে জন্য লড়াই করেছে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ইতিমধ্যে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। পরে আলোচনা সভায় অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পিআর পদ্ধতির সমালোচনা করেন। বলেন, দেশে গণতন্ত্র ও ভোট যারা ফিরিয়ে দিতে চায় না তাদের স্পষ্ট বার্তা দিতে চায় বিএনপি। সিলেটে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সিলেট বিভাগের বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। এখন সিলেট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাব সেখানে। আমরা এখানে আসলে একটু আনন্দ পাই, মনের মধ্যে শান্তি আসে আমাদের যে আমরা আমাদের তীর্থস্থানের বন্ধুগণ। এই যে সাংবাদিক ভাইরা, দয়া করে আপনারা একটু আমাকে সময় দেন, দয়া করেন। সমস্যা হচ্ছে কি, এত মানুষ তো অনেক কষ্ট হচ্ছে, আমি কথা বাড়াবো না হয়। আমি আজকে শ্রদ্ধা করে স্মরণ করতে চাই আমার আরেকজন শ্রদ্ধেয় মানুষকে, আমাদের সাইফুর রহমান সাহেবকে, যিনি এই সিলেটকে নতুন একটা আবয়ব দিয়েছিলেন, এর উন্নয়ন করেছিলেন, পথ দেখিয়েছিলেন, এবং তারই পথ দেখানোর পথে সিলেট অনেক দূর সামনের দিকে এগিয়ে গেছে, তাই না? আমি এখানে স্মরণ করি আমার সেই ভাই, যেই ভাই গণতন্ত্রের জন্য, দেশের স্বার্থ রক্ষার জন্য আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। ওই যে লুনা ভাবি বসে আছেন, সেই লুনা ভাবির স্বামী, তার সন্তানদের পিতা ইলিয়াস আলী,
আমাদের মাঝে নাই, কোথায় তাও জানি না। এই জন্যই এখানে আসলে আমরা অন্তত তাকে মনে করার চেষ্টা করি সেই মিনার সহ আরো কয়েকজন যারা গুম হয়ে গিয়েছিল, মনে আছে আপনাদের সেই সময়। আরো শ্রদ্ধার জন্য আসি যে 24 সালে, তারও আগে 15 বছর এই সিলেটে আমাদের বহু নেতা কর্মী ভাই তারা গণতন্ত্রের জন্য বুকের রক্ত রাস্তায় ঢেলে দিয়েছে। হাজার হাজার মানুষ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের নেতাদেরকে এখানে বসে আছে, তাদের অনেককে পায়ে হাতে বেরি লাগিয়ে মাসের পর মাস তাদেরকে কারাগারে বন্দী করে রাখে। এই সিলেটে 2024 সালে প্রায় 19 জন না 20 জন বোধ হয়, না কতজন, মোট 13 জনের বেশি আমার ভাই আমার ছেলে তাদেরকে গুলি করে হত্যা করেছে আসিফ। সিলেটে দোয়া ও আলোচনা সভায় কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত হয়ে শুনছিলাম। নির্বাচন অনুষ্ঠানের সুষ্ঠু পরিবেশ নিয়ে সংশয় রয়েছে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। সকালে 19 জুলাই জামায়াতের সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। সকালে সভাস্থলে প্রস্তুতি পরিদর্শন করেন জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জুলাই মাসের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কখনোই নির্বাচন পেছানোর কোনো দাবি তোলা হয়নি। এ বিষয়ে জামায়াত আমিরের বক্তব্য বিকৃত করে প্রচার করা হচ্ছে। আমাদের এই জনসভার যে মূল উদ্দেশ্য, একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা, পিআর পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া। আমাদের আমিরের জামাতের বক্তব্য অনেক সময় মিসকোট করা হয়, ইন্টারপ্রিট করা হয়। এটার ব্যাখ্যা আমাদের কলকে ডাক্তার তাহের সাহেব দিয়েছেন। আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই। জুলাই ঘোষণাপত্রের জন্য 5 আগস্ট পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণমাধ্যমে একপেশের সংবাদ পরিবেশন করে জুলাই বিপ্লবীদের হত্যার প্রেক্ষাপট তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সপ্তম দিনের পদযাত্রা ইতিমধ্যে রাজশাহী থেকে নাটোরে পৌঁছে পথসভা করেছে এনসিপির নেতাকর্মীরা। এরপরের গন্তব্য সিরাজগঞ্জ ও পাবনা। বিস্তারিত প্রতিবেদনে। সকালে রাজশাহী থেকে শুরু হয় এনসিপির সপ্তম দিনের পদযাত্রা। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা এই 3 জেলা ঘিরে দলটির কর্মসূচি। যাত্রার শুরুতে গণমাধ্যমে কথা বলেন দলের কেন্দ্রীয় নেতারা। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, মিডিয়া দিয়ে প্রেক্ষাপট তৈরি করে বিপ্লবীদের হত্যার চেষ্টা করা হচ্ছে। 3 আগস্ট দলে দলে ঢাকায় সাধারণ মানুষ জড়ো হবেন বলেও জানান তিনি। গত বছর 5 আগস্ট পর্যন্ত মনে হয়েছে যে যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, ওই লড়াইটাকে এখন আবার মপতন্ত্র বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। এই যারা বিপ্লব করেছে তাদেরকে হত্যা করার একটা গ্রাউন্ড ক্রিয়েট করা হচ্ছে, হত্যাযোগ্য করে তোলা হচ্ছে। তাদেরকে অপরাধী হিসেবে তৈরি করার জন্য মিডিয়া দিয়ে সম্মতি উৎপাদন করা হচ্ছে। এ সময় জুলাই ঘোষণাপত্রের জন্য 5 আগস্ট পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন বলে জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। 3রা আগস্ট এনসিপি তো এনসিপির ইশতেহার দেবে, কিন্তু জুলাই ঘোষণাপত্র আমরা সরকারের কাছ থেকে এই সময়ের মধ্যে পেতে চাচ্ছি এবং এটা সকল অংশীদারদেরকে সাথে নিয়েই যাতে জুলাই ঘোষণাপত্রটা জারি করা হয়। জুলাই ঘোষণাপত্র অলরেডি সময় পেরিয়ে গেছে, তারপর আমরা 5ই আগস্ট পর্যন্ত এই সরকারকে দেখব যে তারা এই মাসের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র দিতে পারে কিনা। যদি সরকার সেখানে ব্যর্থ হয়, আমরা অভ্যুত্থানের অন্যান্য অংশীদারদের সাথে কথা বলছি, তাহলে এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। দুপুর 12:30টার দিকে জুলাই পদযাত্রা পৌঁছায় নাটোরের বেলঘরিয়া বাইপাস মোড় এলাকায়। এ সময় উপস্থিত ছাত্র জনতা তাদের স্বাগত জানান। পরে সেখানে পথসভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন হাসনাত সার্জিস সহ দলের আহ্বায়ক।
তাদের বক্তব্যে উঠে আসে জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের স্বপ্নের কথা। দিনভর নাটোরের বেশ কয়েকটি পথসভা সহ সিরাজগঞ্জ হয়ে পাবনায় গিয়ে শেষ হবে ৭ম দিনের জুলাই পদযাত্রা। কর্মসূচির মধ্য দিয়ে দেশের প্রত্যেকটি অঞ্চলের সমস্যা নিরসনের জন্য চেষ্টা করবে দলটি, এমনটাই বলছেন নেতাকর্মীরা। সাবিত সারোয়ার, এখন। ৭ম দিনের মতো জুলাই পদযাত্রায় অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে আরও জানাতে নাটোর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল, জানাবেন যে এনসিপির আজকে দিনভর কী কী কর্মসূচি রয়েছে? কেন্দ্রীয় নেতারা প্রান্তিকের জনগণ নেতাকর্মীদের প্রতি কী ধরনের বার্তা দিচ্ছেন? শাফিন, আমরা গতকালকের যে পদযাত্রা এবং পথসভা দেখেছিলাম তার থেকে আজকের পথসভা এবং পদযাত্রা কিন্তু অনেকটা আসলে ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। আজকে আমরা যেটি দেখছি যে এনসিপিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে সাধারণ মানুষকে এবং একই সাথে তাদের প্রতীকের যে পরিচিতি সেটি ঘটানোর জন্য এখানে প্রতীকের কে দেখানো হচ্ছে। এবং আমরা রাজশাহী থেকে বের হওয়ার সময় যখন নাটোরে প্রবেশ হয়েছে তখন কিন্তু এনসিপির যে কেন্দ্রীয় নেতারা তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে এবং বড় ধরনের একটি গাড়িবহর ছিল এখানে। এবং সেই সাথে এখানে এখন মাদ্রাসা এই যে মার্কেটের সামনে যেই জায়গাটি সভাস্থল, সেখানে পথসভায় কিন্তু চারিদিকে লোকে লোকারণ্য একটি অবস্থা। এবং এখানে সবসময় আমরা যেই কথাগুলো আসলে বলতে শুনছি এনসিপির নেতাদেরকে, তারা বলছেন যে তাদের এখানে আসলে বৈষম্য বিরোধী একটি বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে চান, তারা ন্যায্যতার বাংলাদেশ তৈরি করতে চান, যার কারণে তাদের এই যে পদযাত্রা দেশ জুড়ে পদযাত্রার মধ্য দিয়ে তারা আসলে 3 আগস্টে তারা ইস্তেহার ঘোষণা করতে চান। তারা দেখতে চান না আসলে বৈষম্য বিরোধী নিয়ে যে আন্দোলনটি হয়েছিল সেই বৈষম্য বাংলাদেশ জুড়ে কতটা আছে সেইটিকে আসলে তারা নির্ধারণ করতে চান। একই সাথে এখানে নেতাকর্মীরা আসলে তাদের যে তৃণমূলের কর্মীরা আছেন তাদেরকে যেটি বলেছেন যে তারা ন্যায় এবং ন্যায্যতা প্রতিষ্ঠা করতে চান এবং একই সাথে আসলে এই অঞ্চলের কোথায় কোন সমস্যা আছে সেই বিষয়গুলো নিয়েও তারা কথা বলছেন। এবং একই সাথে আমরা আজ সকালবেলায় দেখেছি যে কেন্দ্রীয় নেতা যারা আছেন তারা কিন্তু কথা বলেছেন গণমাধ্যমের সাথে এবং তারা বলছেন যে আসলে বিপ্লবী যারা আছেন তারা আসলে নানাভাবে হুমকির মুখে পড়েছেন এবং বিভিন্ন দল আসলে যে সংস্কারের কথা বলছে, নির্বাচনের কথা বলছে, তারা বলছেন যে আগে সংস্কার এবং এর পাশাপাশি আসলে তাদের যে জুলাই সনদ সেটি বাস্তবায়নের মধ্য দিয়ে আসলে এই নির্বাচন হতে হবে এবং একই সাথে তাদের যতগুলো সংস্কারের আসলে প্রয়োজন সেই সংস্কারের কথাগুলো তারা বলছেন। তৃণমূলে আমরা নেতাদের কর্মীদের সাথে তাদেরকে যে নির্দেশগুলো দিতে শুনেছি সেটি তাদেরকে আগের মতো করে আসলে জুলাইয়ের যে স্পিড সেই জুলাই স্পিডটা আছে কিনা সেটিও আসলে তারা যাচাই করে দেখছেন এবং কেন্দ্রীয় নেতারা এখানে বারবার পরখ করার চেষ্টা করেছেন এবং তারা বলছেন যে নওগাঁ, রাজশাহী এবং পরবর্তীতে নাটোর এই জায়গায় যে লোকারণ্য অবস্থা যে পরিমাণ সাড়া আসলে তারা পেয়েছেন তাতে করে তারা অভিভূত এবং তাদের যে জুলাইয়ের যে স্পিড সেটি আছে বলে তারা মনে করছেন এবং পরবর্তীতে এইটি নিয়েই তারা কাজ করবেন। তো শাফিন, এই ছিল নাটোরের মাদ্রাসা এলাকা থেকে আমার কাছে সর্বশেষ খবর। নাটোরে এনসিপির জুলাই পদযাত্রার খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। শাফিন, 24 7 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলা ব্লকেট কর্মসূচি কিন্তু কোটা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং এই আন্দোলন কিন্তু শুধু রাজধানীতেই সীমাবদ্ধ ছিল না, এই আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কে। বাংলা ব্লকেটের গ্রহণযোগ্যতা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের এই আন্দোলন এখান থেকেই বলা যায় অভ্যুত্থানের নতুন দিশা খুঁজে পায়। এ নিয়ে সহকর্মী জাওয়াদ মাহমুদের প্রতিবেদন দেখব। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা পকেট কর্মসূচিকে সফল করবেন। এক অভিনব কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় বাংলা ব্লকেট। এরপর যা হবার কথা ছিল তাই হলো। 24 জুলাইয়ের শুরুতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষোভ স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে দেশব্যাপী। জুলাইয়ের শুরু থেকে আমরা বারবার চিন্তা করছিলাম আমরা যে কর্মসূচিগুলো দেব সেই কর্মসূচিগুলো আমরা এখানে শব্দের খেলার চেষ্টা করব। আর বিগত সময়ে আন্দোলন সংগ্রাম বারবার ব্যর্থ হওয়ার কারণে, অবরোধ হরতাল লাগাতার দেওয়ার কারণে, সেগুলো সফলভাবে বাস্তবায়ন না হওয়ার কারণে সেগুলোর প্রতি মানুষের বিতৃষ্ণা তৈরি হয়েছিল। তো তখন আমরা আলাপ করছিলাম, মাহফুজের সাথে আমার আলাপ হচ্ছিল, আসিফের সাথে আমার আলাপ হচ্ছিল কী কর্মসূচি দেওয়া যায়। তখন প্রথমে আলাপ হয়েছে অবস্থান কর্মসূচি। আমরা শাহবাগে
অবস্থান কর্মসূচি দেব। তখন এখানে সেকেন্ড লেয়ারে হচ্ছে হান্নান মাসুদ, রিফাত রশিদ, মাহিন সরকার, বাকি ওরাও ছিল। হান্নান মাসুদ থেকে আসছে, তখন বলছে ভাই আমরা হচ্ছে অবরোধ না বলে আমরা ব্লকেট বলি, একই সাথে এটা হচ্ছে বাংলা ব্লকেট। তো মূলত এই মাধ্যমেই হচ্ছে এভাবে শাহবাগে 6 জুলাই থেকে বাংলা ব্লকেট কর্মসূচিটা শুরু হয়। পূর্ব ঘোষিত কর্মসূচি সফল করতে 7 জুলাই দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল জড়ো হতে থাকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। মিছিল আর স্লোগানে শাহবাগ, নীলক্ষেত, সায়েন্স ল্যাব, বাংলা মোটর, চাংখারপুল সহ পুরো শহর পরিণত হয় অবরোধের নগরীতে। আমরা কিন্তু বারবার তাদেরকে মনে করে দিতে চাইতাম যে আসলে আমাদের প্রোগ্রামটি 12টা থেকে শুরু হচ্ছে, কিংবা 10টায় শুরু হচ্ছে, কিংবা বিকেল 3টায় শুরু হচ্ছে। এই যেই কাজগুলো ছিল, যখন হচ্ছে শিক্ষার্থীরা তো অনলাইন সোশ্যাল মিডিয়াতে আমাদের কর্মসূচিগুলো দেখতো, তার পাশাপাশি যখন আমরা আবার হলে এসে হলগুলোতে দাঁড়িয়ে যখন আমরা মাইকে আবার প্রোগ্রামের কথা ঘোষণা করতাম, তখন আসলে সেখানে তারা মোর স্পেশাল ফিল করতো এবং মোর কানেক্টেড ফিল করতো। সাধারণ মানুষের একটা বড় ধরনের এখানে সাড়া ছিল। সাধারণ মানুষ আমাদেরকে ভালোভাবে সাড়া দেওয়ার কারণেই আমরা আসলে সায়েন্স ল্যাবে অবস্থানটা ভালোভাবে করতে পেরেছি। যখন আমরা এখানে ব্লকেট করতাম, তখন তো আপনার চারপাশের রাস্তাঘাট গাড়িগুলো বন্ধ হয়ে যেত, তখন মানুষ পায়ে হেঁটে এসে আমাদের সাথে আন্দোলনে একাত্মতা ঘোষণা করত। শাহবাগের মোড়ে দাঁড়িয়ে আমি যখন কথা বলছি, ঠিক 1 বছর আগে এখানেই কোটা বাতিল সহ 4 দফা দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছিল বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা। 2024-এর 7 জুলাই দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হতে থাকে এই শাহবাগ মোড়ে। প্রায় ঢাকা অচল করে দেওয়া এই ব্লকেটের মধ্য দিয়েই আন্দোলন এগুতে থাকে বৃহত্তর কর্মসূচির দিকে। ভিন্ন ধর্মীয় কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে সাড়া ফেলায় রোদ বৃষ্টি উপেক্ষা করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কুষ্টিয়া, টাঙ্গাইল, রাজশাহী, রংপুর সহ সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পালিত হয় বাংলা ব্লকেট। ফার্মগেটটা তেজগাঁও কলেজের স্টুডেন্টরা এবং এই স্টুডেন্টরা ইসে রাখতেছিল। আমরা যখন মতিঝিলের ওই দিকটা যাচ্ছিলাম, দেখতেছিলাম নটরডেমের স্টুডেন্টরা অনেক বেশি মাত্রায় নেমে এসেছে, এবং সিটি কলেজ, ঢাকা কলেজ এরা সায়েন্স ল্যাবের দিকে আসছিল, নীলক্ষেতের দিকে আসছিল, ইডেন কলেজের মেয়েরা নীলক্ষেতের দিকে ছিল, ওই পাশ থেকে বদরুন্নেসা এরা এসে হলো গিয়ে চানখারপুলটা ব্লকেট করে। সো প্রত্যেকে আসলে নিজের নিজের দায়িত্বটা ফিল করছিল যে আমাকে আমার নিকটতম যে পয়েন্টটা সেটা ব্লক করতে হবে। 7 তারিখে আমাদের প্রথম একটা খুবই স্বতঃস্ফূর্ত এবং ছাত্রদের অংশগ্রহণটা বহু হারে বেড়ে গিয়েছিল। ইটস বিকজ সবাই যার যার একটা পয়েন্ট ঠিক করে ওই সব মানে একসাথে সবাই শাহবাগ না এসে সবাই যার যার পয়েন্টে গিয়ে তখন আন্দোলন শুরু করে, যার কারণে দেখা গেছে স্টুডেন্টরা যার যার মতো করে আসলে অর্গানাইজ হয়ে বিভিন্ন পয়েন্টগুলো ব্লকেট করেছিল, এবং ঢাকা শহরবাসীকে আমরা একটা বার্তা দিতে পেরেছিলাম যে ছাত্ররা এই দাবিতে আন্দোলন করছে এবং আমরা হচ্ছে আমাদের দাবিটা আদায় করার ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ব্লকেটের বিস্তার, গ্রহণযোগ্যতা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের স্লোগানের দৃঢ়তা নতুন মাত্রা পায় এর মধ্য দিয়ে। ফলে বাংলা ব্লকেটের হাত ধরেই জুলাই বিপ্লব অনিবার্য হয়ে পড়েছিল। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। ঐকমত্যে পৌঁছাতে সময় স্বল্পতা বিবেচনায় রাখতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সাথে 10ম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে এই আহ্বান করেন তিনি। আলী রিয়াজ বলেন, তারা কারো উপর কিছু চাপিয়ে দিচ্ছেন না, এমনকি সব বিষয়ে একমত হওয়ারও প্রয়োজন নেই। বলেন, দ্রুত সময়ে যাতে জুলাই সনদ ঘোষণা করা যায় সেজন্য সবাইকে সময়ের স্বল্পতা বিষয়টি খেয়াল রাখতে হবে। দ্বিতীয় দফায় 10ম দিনের এ বৈঠকে জরুরি অবস্থা ঘোষণা, উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ ও সংসদে নারীর আসন বিষয়ক আলোচনা হবে বলে জানিয়েছেন কমিশন। কমিশনের পক্ষ থেকে আমি সুস্পষ্টভাবে বলেছি যে কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না, সব বিষয়ে একমত হওয়ারও কোনো বিষয় নেই। আমি বারবার বলেছি সব বিষয়ে আমরা একমত হব না। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই যে প্রাথমিক পর্যায়ে যে 166টি, তার বাইরে যেগুলোর ব্যাপারে সুনির্দিষ্টভাবে অধিকাংশ দল বলেছেন এগুলো রাখা যাবে না। আমি একটা উদাহরণ দিই, মূলনীতির ক্ষেত্রে বহুত্ববাদ নিয়ে সকলেরই আপত্তি ছিল, দ্বিতীয় সংশোধিত ভাষ্যে সেটা ছিল না। কিংবা ধরুন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ একটা অনুবাদ আমরা বলেছিলাম, সেটা গ্রহণযোগ্য হয়নি সকলের কাছে, বিভিন্ন বিবেচনায় আমরা সেটা আলোচনায় আনছি না। কিংবা ধরুন জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল 4টে প্রদেশ করার ব্যাপারে, সেই আলোচনা তো দেখা গেছে প্রাথমিক আলোচনা সেটি অধিকাংশ দলের পক্ষ থেকে এই অবস্থায় বর্তমানে করার ব্যাপারে
একমত হওয়ার ব্যাপারে একমত হওয়া যায়নি, সে কারণে আমি এটা আলোচনা আনছি না। অনেক কিছু কিন্তু বাদ দিয়ে অগ্রসর হচ্ছে, কারণ সব বিষয়ে একমত হওয়া যাবে না, কোনো অবস্থাতেই যাবে না, সকল দল সকল। তবু আমাদের চেষ্টা করতে হবে যে এইগুলো বাদ দিয়ে যে সমস্ত জায়গায় আমরা একমত হতে পারি সেই জায়গায় যেন আমরা আসতে পারি, সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে আরও জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত আছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আজ যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেখানে কোন দল কি বক্তব্য তুলে ধরেছে জানাবেন? এ নিয়ে এখন মূলত মধ্যাহ্নভোজের বিরতি চলছে। আমরা এর আগেও জানিয়েছি আজকে মূলত দশম দিনের অর্থাৎ দ্বিতীয় দফার দশম দিনের বৈঠক চলছে। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথমার্ধে যে বিষয়টি আলোচনা হয়েছে সেটি হচ্ছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের যে কার্যক্রম পরিচালনা করা এবং প্রসার করা সেটি নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ 3 তারিখে এই আজকের বৈঠকের আগে সর্বশেষ বৈঠক হয়েছিল 3রা জুলাই। সেখানে কিন্তু যে আদালতের বিকেন্দ্রীকরণ নিয়ে যে আলোচনা সেটি হয়েছিল এবং উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছে এবং নিম্ন আদালতের যে অংশটির কথা বলা হচ্ছে যে উপজেলায় পর্যায়ে যে বিচার কার্যক্রম সেটি হচ্ছে নিয়ে যাওয়া বা সেই প্রসার ঘটানো, সেটি নিয়েও আজকে মূলত আলোচনা হয়েছে এবং এই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করেছে। যদিও আমরা যখন মধ্যাহ্নভোজের বিরতির আগে কিছুক্ষণ আগে 2-3টি দল ব্রিফ করে গেছেন, তারা আসলে ভিতরের ঘটনা বলছিলেন যে প্রথম দিকে কয়েকটি রাজনৈতিক দল দ্বিমত পোষণ করলো, পরবর্তীতে আসলে বিএনপি সহ বিএনপি, জামায়াত, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, এনসিপি সহ অধিকাংশ রাজনৈতিক দল এবং মোটামুটি তারা তাদের ভাষা যেটি বলছেন যে প্রায় সবগুলো রাজনৈতিক দলেই এই যে উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া বিচার ব্যবস্থার যে নিম্ন আদালতের সেটি তারা বলছেন যে ঐক্যমত পোষণ করেছেন। এবং আরেকটি বিষয় আংশিক আলোচনা হয়েছে, মধ্যাহ্নভোজের পরে আবার বাকি অংশ আলোচনা হবে, সেটি মূলত যে জরুরি অবস্থা ঘোষণা যেটি সংবিধানের 141 অনুচ্ছেদের ক, খ, গ-তে উল্লেখ আছে সেই বিষয়টি আলোচনা হবে। এখানে মূলত জরুরি অবস্থা চলাকালীন এই জরুরি অবস্থা কীভাবে ঘোষণা হবে বা নাগরিক অধিকার কতটুকু রদ করা হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছিল। যদিও ঐকমত্য কমিশন খ ও গ বিলুপ্তির কথা বলছিল, কিন্তু কিছুক্ষণ আগে তারা বলছেন যে তারা এটি একটু মডিফাই করতে, অর্থাৎ এটি আবার সংশোধিত আকারে তারা দলগুলোর সাথে বৈঠক করবেন মধ্যাহ্নভোজের বিরতির পর এবং তখন হয়তো আমরা এই নিয়ে আরও বিস্তারিত জানাতে পারবো। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। ট্রাইব্যুনাল জানিয়েছে যে 10 জুলাই এই মামলার বিচার কার্য শুরু করা হবে কিনা তার আদেশ দেবেন না। আর এটি কিন্তু বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের যে 3 সদস্য বিশিষ্ট যে দলটি রয়েছে সেটি কিন্তু এখন গঠন করা হয়েছে এবং এই দিনটি কিন্তু তারা ঠিক করেছেন। এবং এদিন শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স ট্রাইব্যুনালকে জানায় যে এই শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ নিয়ে আমাদের হাতে আজহার লিমনের একটি প্রতিবেদন রয়েছে, দেখে নেব সেটি। জুলাই আগস্ট জুড়ে সারা দেশে ব্যাপক ও পরিকল্পিত হত্যাযজ্ঞ হয়েছে এবং এর উস্কানিদাতা এবং নির্দেশদাতা শেখ হাসিনা। তদন্ত শেষে এমন অভিযোগে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা, যেখানে শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। প্রসিকিউশন পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার এই মামলায় শেখ হাসিনার পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। শুনানির শুরুতেই শেখ হাসিনার আইনজীবী যুক্তি দেন, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল নির্মাণের মাধ্যমে শেখ হাসিনা 2008 সাল থেকে সুনামের সঙ্গে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন, যে কারণে তিনি প্রতিহিংসার শিকার। বলেন, শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি, অপব্যাখ্যা করা হয়েছে। সেই সাথে আন্দোলনের নির্দেশদাতা হিসেবে যে অভিযোগ আনা হয়েছে তাও মিথ্যা। তাই শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে এসব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হোক। জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। এখানে একটি রাজনৈতিক যে পট পরিবর্তন এবং প্রতিহিংসা, হিংসা তার প্রেক্ষাপটে এই ঘটনা। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, অতএব যুদ্ধাপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবাধিকার সেইটা এখানে সংগঠিত হয় নাই। এরপরের বিপক্ষে প্রসিকিউশনের যুক্তি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। বলেন, বড় দাগে সত্য অস্বীকার, ব্যাপক ও পরিকল্পিত হত্যাযজ্ঞ হয়নি বলে প্রতিপক্ষের আইনজীবী যে যুক্তি তুলে ধরেছেন তা নির্ধারণ হবে বিচারের সময় সাক্ষ্য প্রমাণের মাধ্যমে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচার করার ক্ষেত্রে কোনো বাধা নেই এমন ব্যাখ্যা দেন তিনি। কাজেই হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন। এই আইন প্রণয়নের আগে অথবা পরে
যদি কোনো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয় এই বাংলাদেশের টেরিটরির মধ্যে, তাহলে এই ট্রাইব্যুনাল উক্ত অপরাধের বিচার করতে পারবেন। অতএব এটি যে যুদ্ধ অপরাধের আইন, এটি এই আইনের আগাগোড়ার কোথাও বলা নাই। বিজ্ঞ চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে এটি সত্য কি মিথ্যা এটি নিরূপণের সময় চার্জ হিয়ারিং নয়। চার্জ হিয়ারিং হলো কোনো আইনগত সুস্পষ্ট ত্রুটি আছে কিনা। সত্য মিথ্যা নির্ধারণ হয় ট্রায়ালে। চার্জ ফ্রেম হলেই কেবল বিচার হবে কি হবে না সেটা নির্ধারণ করা হবে। মামলা অব্যাহত শুনানির এসব যুক্তি তর্ক শেষে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য 10 জুলাই দিন ধার্য করেন আদালত। এদিন ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুনকে আনা হলেও তার পক্ষে ট্রাইব্যুনালে কোনো যুক্তি উপস্থাপন করা হয়নি। এদিকে জুলাই অভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে 7 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেবার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজহার লিমন, এখন, ঢাকা। টানা 17 বছর ধরে নিউমেরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা সাইফ পাওয়ারটেকের জনবল দিয়েই টার্মিনাল পরিচালনার ভার বুঝে নিল নতুন অপারেটর চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। নতুন ব্যবস্থাপনায় টার্মিনাল পরিচালনায় এখন তেমন কোনো পরিবর্তন আসেনি। এ অবস্থায় এনসিটির সেবার মান বাড়বে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ব্যবসায়ীরাও বলছেন পরিচালনায় যেই আসুক পারফরমেন্স যেন ভালো হয়। হাজেরা শিউলির প্রতিবেদন। নিউমোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি বন্দরের সবচেয়ে বড় কন্টেনার টার্মিনাল। বন্দরের রাজস্ব আয়ের প্রায় অর্ধেক আসে এই টার্মিনাল থেকে। গত 17 বছর এনসিটি পরিচালনা করছে দেশীয় অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড। যদিও অপারেটর নিয়োগ নিয়ে শুরুতেই ছিল নানা অনিয়মের অভিযোগ, গত কয়েক বছর ধরে কোনো টেন্ডার ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে এনসিটি পরিচালনা করছে সাইফ পাওয়ারটেক। অবশেষে পরিবর্তন হলো অপারেটর। রোববার মধ্যরাত থেকে এনসিটি পরিচালনার দায়িত্ব বুঝে নেয় নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। ব্যবস্থাপনায় পরিবর্তন এলেও সাইফ পাওয়ারটেকের জনবলেই পরিচালিত হবে এনসিটি। পরিচালনা পদ্ধতি বা প্রযুক্তিতেও নেই কোনো পরিবর্তন। আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, কোনো কার্যপ্রক্রিয়ার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, আমাদের কম্পিউটার সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই। সব কিছুই যথারীতি চলছে এবং স্মুথলি রান করছে। এক্ষেত্রে আমাদের চট্টগ্রাম বন্দরের কোনো রকম কোনো অসুবিধা নেই, ইউজারের পক্ষ থেকে কোনো অসুবিধা নেই, স্টেক হোল্ডারদের পক্ষ থেকেও কোনো অসুবিধা নেই। তবে সাইফ পাওয়ারটেকের একচ্ছত্র আধিপত্যের অবসান হওয়ায় খুশি বন্দর ব্যবহারকারীরা। শ্রমিক সংকট, পরিবহন ধর্মঘট বা অনাকাঙ্ক্ষিত ঘটনায় পণ্য ডেলিভারি বা রফতানি যেন অনিশ্চয়তায় না পড়ে সেটি নিশ্চিত করার আহ্বান তাদের। অনেক দিন থাকলে যে সমস্যাগুলো হয়, আমরা শ্রমিক পেতাম না ঠিকমতো, শ্রমিকদের অনৈতিক বকশিস দিতে হতো। আজকে আমরা ধন্যবাদ জানাই, একচ্ছত্র আধিপত্যের অবসান হয়েছে। কাজগুলোর জন্য আসল কাজ হচ্ছে ব্যবস্থাপনা এবং শ্রমিক। শুধু ওটা যদি ঠিকমতো প্রোভাইড করতে পারে, আমার মনে হয় আমরা সাকসেসফুলি করতে পারবো ইনশাআল্লাহ। অন্যদিকে শিপিং এজেন্টদের দাবি, পরিচালনায় যেই আসুক টার্মিনালের পারফরমেন্স বা অপারেশন যেন ঠিক থাকে। আমাদের যেন পারফরমেন্স ডাউনের দিকে না যায়, আমাদের প্রিন্সিপালরা যেন মনে না করে, তারা যেন অনিশ্চয়তার মধ্যে না ভোগে, আমাদের এক্সপোর্টাররা যেন তাদের মাদার কানেকশন থেকে যেন তারা বঞ্চিত না হয়। তাহলে সব দিক দিয়ে আমরা আশা করি এই ড্রাই ডকের মাধ্যমে, নৌবাহিনীর মাধ্যমে আশা করা যায় তারা আমাদেরকে ভালো কিছু দিবে। নিউমোরিং কন্টেনার টার্মিনালের 5টি জেটিতে বছরে প্রায় 13 লাখ টিউএস কন্টেনার হ্যান্ডলিং হয়। সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে পরিচালনার ভার দেওয়ার আগ পর্যন্ত চট্টগ্রাম ড্রাই ডক এনসিটি চালাবে। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক ও আধুনিক কন্টেনার টার্মিনাল নিউমোরিং কন্টেনার টার্মিনাল। দীর্ঘ 17 বছর ধরে এটি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছে। প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় এনসিটি পরিচালনায় বন্দর কতটুকু সফল হয় সেটি এখন দেখার বিষয়। নিউমোরিং কন্টেনার টার্মিনাল থেকে হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। প্রতারক চক্রের খপ্পরে পড়ে প্রবাসীদের নিঃস্ব আর নির্যাতিত হবার গল্প যেন নতুন নয়।
এমন কালো ছায়া নেমে এসেছিল মুন্সিগঞ্জের রিপন শিকদার ও গাজীপুরের মাসুম মোল্লার জীবনে। প্রায় ৭০ লাখ টাকার বিনিময়ে নির্মম বন্দি জীবন থেকে মুক্ত হয়ে ফিরেছেন লিবিয়া থেকে। গবেষণা বলছে ইউরোপ যাওয়ার পথে ৯৩% ক্যাম্পে বন্দি আর ৭৯% শারীরিক নির্যাতনের শিকার হন। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন প্রবাসীদের মৃত্যুযাত্রা ঠেকাতে সবার আগে সচেতনতা জরুরি। পাশাপাশি দালাল চক্রকে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে কার্যকরী ভূমিকা। আরো জানাচ্ছেন সাজিদা আরফাত। আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুমি সন্তানটা না দে, আমার দিও না। আমার সন্তানটা পাইছি, আমি খুশি হয়েছি আল্লাহর কাছে। মায়ের বুকে সন্তানের ফিরে আসা, ভয়ঙ্কর নির্যাতন আর জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে এমন ফেরা যেন স্বপ্নের মতোই। কিছু নাই, মানে দালালের মাধ্যমে আপনারা দয়া করে যে দূর টাকা পয়সা আমার লিয়ে দিতে পারেন। ইতালি যাওয়ার হাতছানিতে ২০২৪ সালের জানুয়ারিতে দেশ ছেড়েছিলেন মুন্সিগঞ্জের রিপন শিকদার ও গাজীপুরের মাসুম মোল্লা। ভাগ্যের নির্মম পরিহাসে ইউরোপের দুয়ার পেরোনোর আগেই প্রতারক চক্রের খপ্পরে পড়ে পাচার হন লিবিয়ায়। ক্যাম্পে বন্দি রেখে শুরু হয় দুঃসহ নির্যাতন। জিম্মি করে নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে আদায় করা হয় বিপুল পরিমাণ অর্থ। দিনের পর দিন প্রতারক চক্রকে প্রায় ৭০ লাখ টাকা দিয়েও নির্যাতন থেকে নিস্তার মেলেনি। এমন বাস্তবতায় তাদের করুণ কাহিনী তুলে ধরা হয় এখন টেলিভিশনে। সংবাদ প্রচারের পর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর যৌথ উদ্যোগে মুক্তি পান এই দুই ভুক্তভোগী। প্রায় ১.৫ বছর নির্মম বন্দিজীবনের অবসান ঘটে তাদের। লিবিয়ার ত্রিপোলি থেকে ২১ জুন বাংলাদেশে পৌঁছান তারা। মৃত্যুর মুখ থেকে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দেন দুই ভুক্তভোগী। তাদের অভিযোগ, দালাল চক্রের প্রধান মোজাম্মেল, নওশাদ, নজরুল, সোহাগ ও হাওলাদার ট্রাভেলস কোম্পানি এ ঘটনার মূল হোতা। জিআর ক্যাম্পেইন এসে ওই জায়গাতে মার শুরু করছে, খাবার দেয় না। খাবারের জন্য মনে করেন আমাদেরকে, আমরা বলতাম ভাই একটু খাবার দেন, খাবার দিত না। কানতাম, অনেক সময় আমি কান্না করে আমি বাপেরে বলতাম যে আব্বা আমার জানটা একটু ভিক্ষা দেন, আপনি একটু বোঝেন। আমার বাপে দিয়ে যে কানতাম, আমার বাপা আমার কিছু নাই, আমি সব বিক্রি করে দিছি। আমরা নিখোঁজ ছিলাম অনেক দিন, কিন্তু আমাদের পরিবার জানেন আমরা বাইসে আছি না মরে আছি। তারপরে আপনাদের সাথে যোগাযোগ করে আপনারা যেরকম নিউজ দিচ্ছেন, নিউজের মাধ্যমে একটা কেস হয়েছে, কেসের মাধ্যমে আমাদেরকে দেশে আনার পরিকল্পনা নিছিল। কিন্তু মুন্না বলতেছে যে না, এরকমভাবে হইব না, যদি স্টেমে সাইন দাও তাইলে তোমাদেরকে দেশে আনা হইব। ভুক্তভোগীর স্বজনরা বলছেন সরল বিশ্বাসের সুযোগ নিয়ে বিদেশে কাজ দেওয়ার নামে পাচার করা হয় তাদের সন্তানদের। জিম্মি করে হাতিয়ে নেওয়া অর্থ আর পাশবিক অত্যাচারের বিচার দাবি করেন তারা। আমি সুস্থ বিচার চাই, আমি এটাই চাই যে আমি আমার ছেলের আমি জানভাবে আমি যেমন এই যে ক্ষতি দিয়ে আমার হয়েছে, যেমন টাকা পয়সা সব কিছু, যে আমি যেমন এটা ফিরে পাই অর্থিকা, আমি এটা বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন, এটা আমি চাই। বিনা দোষে বিনা অপরাধে আমার ভিতরে এমনি মারণটি মারছে, আল্লাহ যেমন ওকে বিচার করে, আমি আল্লাহর কাছে বিচার চাই। এটা আমি বাংলাদেশ সরকারের কাছে একটি আবেদন করব, যেন নিরীহ মানুষগুলি যেন মানব পাচারের শিকার আর না হয়, এভাবে যেন ওদের আর কষ্ট না করতে হয়, পরিবার যেন আর না ধ্বংস হয়। ইউরোপের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ের দায়িত্বে থাকা ফ্রন্টেক্সের তথ্য বলছে, লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সবচেয়ে বেশি ইউরোপে যাওয়ার চেষ্টা করে বাংলাদেশিরা। ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই রুটে প্রায় ৭০,০০০-এরও বেশি বাংলাদেশি ইউরোপে প্রবেশ করে। লিবিয়া ফেরত ৫৫৭ জন বাংলাদেশির তথ্য বিশ্লেষণ করে বেসরকারি সংস্থা ব্র্যাক বলছে, তাদের ৬০% পরিবারকে স্থানীয় দালালরা প্রলোভন দেখিয়ে নিয়ে যায়, যাদের ৮৯%ই নানা ঝুঁকিতে পড়েছেন। প্রতিবেদন আরও বলছে, লিবিয়া হয়ে ইউরোপ যাওয়ার পথে ৯৩%ই ক্যাম্পে বন্দী হয়েছেন আর ৭৯% শারীরিক নির্যাতনের শিকার হন। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বিদেশ যাওয়ার স্বপ্নযাত্রা যেন মৃত্যুযাত্রায় পরিণত না হয়, তার জন্য সচেতনতা যেমন জরুরি, তেমনি এই সংকট কাটাতে দালাল চক্রের বিরুদ্ধে যথাযথ আইনের প্রয়োগ প্রয়োজন। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য আমি খুবই ভয়াবহ সংকট বলি, কারণ এটা কিন্তু আমাদের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করে এবং ভীষণ দুঃখজনক হচ্ছে যেই মানুষগুলো আপনি দেখেন অভিযোগ করে ফেরত আসে, তারা কিন্তু সবাই জেনে শুনে তারা জানে যে এইভাবে যেতে হবে। তারা এটাকে রীতিমতো এক ধরনের গেম মনে করে। কিছুদিন আগে অন্ততপক্ষে ২৫ জন বাংলাদেশের লাশ পচে গলে ফেরত এসছে সৈকতে। তো কাজেই আমি মনে করি যে আমরা ফেরত আসার পর বা বিপদে পড়াচ্ছে তার আগেই যাওয়ার আগে আসলে সচেতনতাটা খুব বেশি জরুরি।
নির্মমতায় হাঁপিয়ে ওঠা জীবন থেকে মুক্তি মিললেও মানসিকভাবে দুঃস্বপ্ন তাড়িয়ে বেড়ায় নির্যাতিত প্রবাসীদের। এমন করুণ বাস্তবতায় যেন পর্যবসিত হতে না হয় তার জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান অভিবাসন বিশেষজ্ঞদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাথে বৈঠকে কোনো আশ্বাস না পাওয়ায় সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছেন। দুপুরে বৈঠক শেষে এ কথা জানান শিক্ষার্থীদের প্রতিনিধি দল। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল অফিসারদের নিয়োগযোগ্যতা সংক্রান্ত মতামতের বিতর্কিত চিঠি বাতিল এবং বৈষম্য নিরসনে পৃথক আইন প্রণয়নের দাবিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনে যাবেন তারা। ভারতের হিমাচলে বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৭৮ জনে। ৩ জেলায় জারি রেড অ্যালার্ট, ৭ জেলায় অরেঞ্জ অ্যালার্ট। দুটি জাতীয় মহাসড়ক সহ মোট ২৪৩টি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। মহারাষ্ট্রেও ২ জেলায় রেড অ্যালার্ট আর উত্তরাখণ্ডের ৪ জেলায় ভূমিধস সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি আরও বাড়বে বলে আভাস আবহাওয়া বিভাগের। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। ২ সপ্তাহেরও কম সময়ে ২৩টি আকস্মিক বন্যা, ১৯টি পাহাড়ি ঢল আর ১৬টি ভূমিধস, তাও কেবল ভারতের একটি রাজ্যে, হিমালয়ের কোল ঘেঁষা হিমাচল প্রদেশে। একের পর এক দুর্যোগে বর্ষার শুরুতেই সম্পূর্ণ ভিন্ন রূপ অনিন্দ্য সুন্দর রাজ্যটির। হিমাচলের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মান্ডি জেলা। ভেসে গেছে থুনাগে হিমাচল কোঅপারেটিভ ব্যাংকে সঞ্চিত অর্থ। শহরের ৮,০০০ বাসিন্দার জন্য একমাত্র ব্যাংকটির ২ তলার একটি তলা পুরোপুরি শেষ। ধারণা করা হচ্ছে কোটি কোটি রুপির নগদ অর্থ আর অলংকার ছিল ব্যাংকটিতে। মান্ডি, কাংড়া, সিরমৌর সহ হিমাচলের ৩ জেলায় জারি হয়েছে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট। সিমলা, কুল্লু সহ ৭ জেলায় দ্বিতীয় সর্বোচ্চ অরেঞ্জ অ্যালার্ট। দুটি জাতীয় মহাসড়ক সহ প্রায় অর্ধশত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে। मंडी पे डेफिनेटली बहुत संकट आया है। ये जो इतना बादल फट गए हैं और कई जगहों पे जो है पानी भर गया है। पानी भरने के कारण जो है लोगों में बाढ़ टाइप एक स्थिति आई हुई है। कनेक्टिविटी सारी ख़त्म हो गई है। खासकर जिस एरिया में सबसे ज़्यादा त्रासदी हुई है, जो सिराज का थुनाग के तरफ के एरिया हैं, तो उनमें जो है कनेक्टिविटी थी नहीं। लेकिन फिर भी हमारा जो प्रशासन है, हमारी जो सरकार है, वो पूरी नज़र बनाए हुए है। ऐसा नहीं होता कि कनेक्टिविटी नहीं है तो हमारा काम जो है वो रुक जाता है। बहुत मैसिव डैमेज हुआ है, बहुत बड़ा नुकसान हुआ है और इस नुकसान की भरपाई करना आसान नहीं है, लेकिन फिर भी उसके बावजूद मिलकर के हम इस सारी चीज के लिए काम करेंगे, ऐसा उन्होंने कहा है। मैं उम्मीद करता हूं कि सरकार का सहयोग इसमें मिलेगा। আগামী দুদিনে হিমাচলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। একই আভাস উত্তরের আরেক রাজ্য উত্তরাখণ্ড ঘিরেও। রাজ্যের ৪ জেলায় জারি করা হয়েছে ভূমিধস সতর্কতা। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস রয়েছে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থানের পূর্বাঞ্চল, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড়, মধ্যপ্রদেশের পূর্বাঞ্চল, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্রের মধ্যাঞ্চল আর ওড়িশায়। মহারাষ্ট্র থেকে গুজরাটের দিকে প্রবাহিত পূর্ণা নদীতে পানি বাড়তে থাকায় নিম্ন উপকূলীয় বিস্তীর্ণ অঞ্চলে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। মহারাষ্ট্রের পুনে ও পালঘারে রেড অ্যালার্ট জারি রয়েছে। রাজধানী নয়াদিল্লি সহ বৃষ্টির কবলে পুরো দিল্লি। এতে তীব্র গরমের মাঝে কিছুটা স্বস্তি নেমে এলেও রাতভর বৃষ্টিতে সোমবার সকাল থেকে তীব্র যানজটে দুর্ভোগে পড়েছে নগরবাসী। দিল্লিতেও আগামী দুদিনে বৃষ্টি আরও বাড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। নুজহাত কামাল, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, যার মধ্যে ২৮ শিশু রয়েছে। এ ঘটনায় এখনও ৪১ জন নিখোঁজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে টেক্সাস সরকার। বৃহস্পতিবার অতিবৃষ্টিতে টেক্সাসের গোয়াডালুপে নদীর পানির উচ্চতা ২৯ ফুট পর্যন্ত বেড়ে গিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে কার কাউন্টি। টেক্সাসের এই ঘটনাকে ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্রেগ অ্যাবট। এছাড়াও অঙ্গরাজ্যটিতে আগামী ২-১ দিনের মধ্যে বড় ধরনের ঝড়ের পূর্বাভাস দিয়েছে মার্কিন আবহাওয়া বিভাগ। এমন পরিস্থিতিতে শুক্রবার টেক্সাস সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শেষ করবো এখন দুপুর, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। যে কোনো মূল্যে নির্বাচন আদায়ের ঘোষণা বিএনপির। ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে সংকট কাটার আশা, লেভেল প্লেইং ফিল্ড না হওয়ার অভিযোগ জামায়াতের। জুলাই ঘোষণাপত্রের জন্য 5 আগস্ট পর্যন্ত আলটিমেটাম এনসিপির। অভ্যুত্থানের স্বীকৃতি দেয় 3 আগস্ট দলে দলে ঢাকায় আসবেন জনতা, জানালেন হাসনাত। সব বিষয়ে একমত হতে চাপ নেই ঐকমত্য কমিশনের পক্ষ থেকে, জানালেন আলী রিয়াজ। ভিন্নমত এলে সংশোধন হচ্ছে প্রস্তাব। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 10 জুলাই। বিচার চলতে কোনো বাধা নেই, জানালো প্রসিকিউশন। এবং সাইফ পাওয়ারটেকের জনবল দিয়ে নিউমোরিং কন্টেনার টার্মিনাল পরিচালনায় নৌবাহিনী, ব্যবস্থাপনায় পরিবর্তনে খুশি ব্যবহারকারীরা। শেষ করছে এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া চোখ রাখুন ফেসবুকে, facebook.com/tv.ekhon, আর ইউটিউবেও দেখতে পারেন youtube.com/c/ekhon tv।